আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সবাই এসছে তো নাকি? স্যার মোটামুটি তো এখন আমি অনেকে দেখতে ওয়েটিং পাচ্ছি। এ আছে। না, সবাইকে তো ঢুকিয়ে দিলাম, আমি অ্যাডমিট করে দিলাম তো। হ্যালো। হুম। হ্যালো। জি স্যার। হ্যালো। হ্যাঁ, সবাই এসছো বোধহয়। শুরু করি তাহলে আমরা, হ্যাঁ? জি স্যার। কারা কারা আছো? ঋতু আছো? ঋতু আছো? হ্যাঁ, রুকসানা ঋতু আছো? শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি একটু একটু, হ্যাঁ? গত ক্লাসে কি শুরু করেছিলাম? পড়িয়েছিলাম বোধহয় কার্সিনোমার লেরিংস বোধহয় শেষ করেছিলাম, না? মনে আছে কিছু? হ্যাঁ, হ্যালো। জি স্যার, কার্সিনোমা ল্যারিংস শেষ করেছিলেন। আচ্ছা, তোমরা কেউ একজন বলো তো দেখি, সুপ্রাগ্লটিক কার্সিনোমার সিমটম কি? সিমটম, সাইন না, কি সিমটম নিয়ে আসে পেশেন্ট? সুপ্রাগ্লটিকের ক্ষেত্রে হচ্ছে শর্ট পেইন থাকবে, ডিসফেজিয়া থাকবে, তারপর এয়ার পেইন, রেফার পেইন টু দা এয়ার, তারপর নেক মাস থাকতে পারে। এগুলো হচ্ছে আর্লি সিমটম। আর লেট সিমটমের মধ্যে স্যার হর্সনেস থাকবে, তারপর ওয়েট লস থাকবে। হ্যাঁ, মানে চেঞ্জ অফ ভয়েস বলো, চেঞ্জ অফ ভয়েস থেকে তারপরে হোর্সনেস। হুম। আচ্ছা, তোমরা কি ইয়ের কার্সিনোমার লেরিংস এর ট্রিটমেন্টটা বলতে পারো কেউ একজন? মানে ম্যানেজমেন্ট শর্টলি আর কি, জাস্ট। হ্যাঁ, কি ট্রিটমেন্ট দেই আমরা? মানে কি কি অপশন আছে ম্যানেজমেন্টের? কি কি অপশন আছে? থেরাপি দিতে পারি, সার্জারি করতে পারি, আর অথবা কম্বাইন্ড। হ্যাঁ, কম্বাইন্ড হতে পারলে হতে পারে। আচ্ছা, যাই হোক, ওইটা যতটুকু ওই দিন অনেক আলাপ করেছিলাম। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করে দেই, হাতে সময় কম তোমাদের। হ্যাঁ, তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো নভেম্বরে ইনশাল্লাহ অ্যাটেন্ড করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের এই পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট। যারা যারা মানে অ্যাক্টিভলি জয়েন করো, ঠিক আছে, এবং পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের কিন্তু নভেম্বরে পরীক্ষায় বসার সুযোগ যদি আসে তাহলে তো তোমরা ভাগ্যবান মনে করবে আর কি। আর সেক্ষেত্রে তোমাদের এই পার্সেন্টেজ গুলো কিন্তু খুব কাজে দিবে আর কি। আচ্ছা, আমরা যেটা শুরু করি আজকে, ইসোফেগাস শুরু করবো আমি, হ্যাঁ? ইসোফেগাস কি কি ধরনের ইয়ে বলো তো? ইসোফেগাস কানেক্ট করে কোত্থেকে কই পর্যন্ত? কোন জায়গাটাকে ইসোফেগাস বলে বলো তো? হ্যালো, কোন কোন জায়গাকে কানেক্ট করে ইসোফেগাস? শুনতে পাচ্ছো? স্যার, ফ্যারিংস থেকে স্টোমাক পর্যন্ত।
সেই ফেরিংস এর কোন অংশ? হুম স্যার ওরো ল্যারিঙ্গোফ্যারিংস হ্যাঁ 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 স্যার ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস থেকে লেরিঙ্গোফ্যারিংস, ওরোফ্যারিংস হ্যাঁ ওরোফ্যারিংস সেটাই। ওরো ওরোফ্যারিংস থেকে স্টমাক ওরোফ্যারিংস, হাইপোফ্যারিংস, ঠিক আছে? ফেরিংস কয়টা? ফেরিংস এর কয়টা অংশ? স্যার তিনটা, তিনটা। ন্যাসোফ্যারিংস, Nasopharynx, ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস। হ্যাঁ তাহলে নিচেরটা হলো হাইপোফ্যারিংস যেটা সেটা, ঠিক আছে? এখন ফেরিংস এর শেষ অংশ আর স্টোমাক, তুমি কি ইয়েতে দেখতে পাচ্ছো? আমি স্ক্রিনে চলে গেছি, পাওয়ার জি স্যার। দেখতে পাচ্ছো? তো সেটা কানেক্ট করে কাকে? ফেরিংস কে কার সাথে? কার্ডিয়াক এন্ড অফ স্টোমাক। লেভেল কত বলো তো? স্যার 11 thoracic vertebra। স্টোমাকের যে কার্ডিয়াক এন্ডটা থাকে থোরাসিক 11, আর লোয়ার এন্ড অফ ফেরিংস হচ্ছে সার্ভাইকাল 6, ঠিক আছে? এই জায়গাটা, এটা আসলে একটা 25 সেন্টিমিটার লম্বা, আর এটা একটা ফাইব্রোমাসকুলার টিউব, ঠিক আছে? তো এটা কিন্তু ভার্টিক্যালি যায়, কিন্তু কিছুটা কিন্তু লেফট সাইডে ইনক্লিনস করে থাকে ফ্রম ইটস অরিজিন টু থোরাসিক ইনলেট। থোরাসিক ইনলেটের দিকে বাম পাশে একটু ইয়ে করে থাকে। আর আবার কি করে, যে যখন থোরাসিক 7 লেভেলে ইসোফেজিয়াল ওপেনিং এর দিকে ডায়াফ্রামকে আবার ইয়ে করে, পায়ার্স করে। এটা হলো থোরাসিক 7। আর স্টোমাকের সাথে লাগে গিয়ে থোরাসিক 11, ঠিক আছে? তাহলে এই মার্কিংটা মনে রাখবা, যেটা ডায়াফ্রামকে ইয়ে করে থোরাসিক 7 এ। আমি জাস্ট অ্যানাটমিটা একটু তোমাদেরকে রিভিউ করছি আর কি, হ্যাঁ? অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে আমরা ডিজিজ গুলোতে চলে যাব। তো এটা 25 সেন্টিমিটার ফাইব্রোমাসকুলার টিউব, এন্ড 6 এ শুরু হয়, 11 এ শেষ হয়, আর থোরাসিক 7 এ এটা ডায়াফ্রামকে পায়ার্স করে, ঠিক আছে? এটার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই কনস্ট্রিকশন আছে এই ইসোফেগাসের, সেই কনস্ট্রিকশন গুলো কখন লাগে বলতো? কনস্ট্রিকশন গুলো জানার দরকার কি বলতো? বলতে পারো কেউ? শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ, এটা ইসোফেগোস্কোপি, যখন বডি ইসোফেগোস্কোপির সময় এই পয়েন্ট গুলো মনে রাখতে হয়। আমরা যখন রিজিড ইসোফেগোস্কোপি করি, ইসোফেগোস্কোপি কেন লাগে বলতো? কোনো ফরেন বডি রিমুভ করতে। হ্যাঁ, ইসোফেগাসে এই যে কোরবান ঈদ গেল না, এই ঈদে কিন্তু আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে, এই যে ফুড বোলাস, হ্যাঁ, মাংসের বোলাস অথবা হাড়, এগুলি যখন অনেক সময় আটকে যায়, তখন আমরা এই রিজিড ইসোফেগোস্কোপ অথবা যে ফ্লেক্সিবল ইসোফেগোস্কোপ দিয়ে এগুলি আমরা বের করি। তো সেই যখন ইসোফেগোস্কোপ যখন ঢুকাই, তখন এই কনস্ট্রিকশন আছে কতগুলো, এই কনস্ট্রিকশন গুলোর দিকে খেয়াল রাখতে হয়। সেই কনস্ট্রিকশন গুলো হলো, একটা হচ্ছে ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশনে, সার্ভাইকাল 6 এ যখন ফেরিংস থেকে ইসোফেগাস হয়, সেখানে এটা হলো 15 সেন্টিমিটার ফ্রম দ্য আপার ইনসিসর টিপ। ইনসিসর টিপের থেকে 15 সেন্টিমিটার নিচে, ঠিক আছে? এই কনস্ট্রিকশনটা। তারপরেরটা হচ্ছে যখন আর্চোপেয়াটাকে এবং লেফট ব্রঙ্কাসকে ক্রস করে, সেটা একটা জায়গা, এটা হলো থোরাসিক 4 লেভেলে, এটা হলো 25 সেন্টিমিটার ফ্রম দি আপার ইনসিসর। আর আরেকটা হচ্ছে ডায়াফ্রামকে যখন সে পায়ার্স করে, সেটা হলো থোরাসিক 10 লেভেলে, সেটা হচ্ছে 40 সেন্টিমিটার ফ্রম দি আপার ইনসিসর। আর ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তিনটা কনস্ট্রিকশন আছে,
একটা হচ্ছে 15 সেন্টিমিটার, একটা হলো 25 সেন্টিমিটার, একটা হচ্ছে 40 সেন্টিমিটার। একটা হচ্ছে ফেরিংজিওফেজিয়াল জাংশনে, একটা হচ্ছে যখন অ্যাওর্টা এবং লেফট ব্রঙ্কাস ক্রস করে, আর একটা হলো যখন ডায়াফ্রামকে পায়ার্স করে। ঠিক আছে? এই যে ফরেন বডিজ ইন দ্য ইসোফেগাস ক্যান বি হেল্ড আপ এট দিস কনস্ট্রিকশন। এইসব জায়গাগুলোতে ফরেন বডি গুলো ইউজুয়ালি আটকায়, এবং আমরা ওই যে ইসোফেগাস ঢোকানোর সময় এই জায়গাগুলো চেক করি, এবং এই জায়গাগুলোতে অনেক সময় খুব কেয়ারফুলি আগাতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই ছবিটা খেয়াল করো, দেখতে পাচ্ছ তোমরা ছবিটা? ছেলেরা কেউ কোনো শব্দ পাচ্ছে না, ছেলেরা নাই নাকি? হ্যালো হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। কে, কি নাম তোমার? কি নাম তোমার? আমি জুবায়ের। হ্যালো, হ্যাঁ জুবায়ের। তোমরা স্যার আমি জুবায়ের। হ্যাঁ বুঝতে পেরেছি। তো ছবিটা খেয়াল করেছো তোমরা? জি স্যার। এই আর্চ অফ প্যাওটা যেখানে ক্রস করে এখানে একটা, তারপরে আর হচ্ছে তোমার নিচের দিকে একটা, আর উপরে ফেরিংজিওফেজিয়াল যে জাংশন, এই তিনটা কনস্ট্রিকশন খেয়াল রাখতে হবে। এটা আমরা জিজ্ঞেস করবো কিন্তু পরীক্ষার হলে যে কোথায় কোথায় ইয়ে হয়। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো যে এখানে কয়টা লেয়ার থাকে। এটা তো ফাইব্রোমাস্কুলার জাংশন, তো সেখানে কি কি থাকে বলতে পারো তোমরা? হ্যাঁ, 4টা লেয়ার থাকে ইউজুয়ালি, যেটা থাকে সবগুলো লেয়ারই থাকে, মিউকোসা, সাবমিউকোসা, তারপরে হলো মাস্কুলার লেয়ার, আর একটা হলো ফাইব্রাস লেয়ার। এই 4টা লেয়ারই থাকে। মিউকোসা কোথায় থাকে? একদম ভিতরের দিকে। মিউকোসা ইজ লাইন্ড বাই দ্য স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর সাবমিউকোসাতে থাকে কি, এটা কানেক্ট করে মিউকোসাকে মাস্কুলার লেয়ারের সাথে। এই মাস্কুলার লেয়ারটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে, ইনার সার্কুলার আর আউটার লঙ্গিচুডিনাল ফাইবার। হ্যাঁ, ভিতরের দিকে সার্কুলার ফাইবার থাকে আর আউটারে থাকে লঙ্গিচুডিনাল ফাইবার। সেটা হচ্ছে কোন কোন জায়গায়? সার্কুলার ফাইবারস এট দ্য লোয়ার এন্ড আর থিকেন টু ফর্ম দ্য কার্ডিয়াক স্ফিংক্টার। সার্কুলার ফাইবার গুলো কার্ডিয়াক স্ফিংক্টার তৈরি করে, আর the upper third of this esophagus has striated, the lower third is smooth, and middle third lower third smooth and middle third দুই রকমই থাকে, স্ট্রাইটেড এবং স্মুথ মাসকুল দুইটাই থাকে। আর একটা হচ্ছে ফাইব্রাস লেয়ার। তাহলে কি হলো, কয়টা লেয়ার ইসোফেগাসে? কয়টা লেয়ার? 4টা লেয়ার। 4টা লেয়ার। ইউজুয়ালি অনেক জায়গায় সাবমিউকোসাটা থাকে না, এখানে কিন্তু মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার লেয়ার। এই জিনিসটা মনে রাখতে হবে যে ইনার সার্কুলার, আউটার লঙ্গিচুডিনাল। আর মাসল ফাইবার গুলা কি ধরনের? উপরে হচ্ছে স্ট্রাইডেড, নিচে হচ্ছে স্মুথ, আর মাঝখানে হচ্ছে একটা সুন্দর বলা আছে। উপরে কে স্ট্রাইডেড মাসল ফাইবার, নিচে হচ্ছে স্মুথ, আর মাঝখানে হচ্ছে দুইটার মিক্স। ঠিক আছে? আর নিচে হচ্ছে ফাইব্রাস লেয়ার। এই 4টা লেয়ার। এখন নার্ভ সাপ্লাই কি? প্যারাসিম্পেথিক সাপ্লাই পায়, তোমরা তো জানো, ঠিক না? একটা হচ্ছে সিম্পেথিক, একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক ফাইবার ফ্রম দিস সিম্পেথেটিক ট্রাঙ্ক, আর প্যারাসিম্পেথেটিক কোত্থেকে আসে? ইসোফেগাসে ভ্যাগাস থেকে। ঠিক আছে? ভ্যাগাস থেকে প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটা আসে, আর সিম্পেথেটিক সাপ্লাই আসে সিম্পেথেটিক যে ট্রাঙ্ক থাকে আমাদের বডিতে মিডল পার্টে, সে সিম্পেথেটিক ট্রাঙ্ক থাকে। আর লিম্ফেটিক ড্রেনেজ হলো সার্ভাইকাল, থোরাসিক, অ্যাবডোমিনাল পার্ট অফ ব্রেইন রেসপেক্টিভলি। মানে সার্ভাইকাল পার্ট, থোরাসিক পার্ট, অ্যাবডোমিনাল পার্ট, 3টা পার্ট আছে ইসোফেগাসের। মানে ইসোফেগাস যেখান যেখান দিয়ে ক্রস করে ওই জায়গা থেকে ওই অংশের লিম্ফেটিকটা যায়। সার্ভাইকাল পার্টটা যায় সার্ভাইকাল ইয়েতে রেসপেক্টিভলি, সার্ভাইকাল, থোরাসিক, অ্যাবডোমিনাল পার্ট। ঠিক আছে? এগুলি ইউজুয়ালি ডিপ সার্ভাইকাল,
পোস্টেরিয়র মেডিস্টিনাল এন্ড গ্যাস্ট্রিক নোড। অ্যাবডোমিনালটা গ্যাস্ট্রিক নোডে যায়, তার সার্ভাইকাল পার্টটা দেয় ডিপ সার্ভাইকাল ইয়েতে মানে লিম্ফ নোডে, আর থোরাসিকটা যায় পোস্টেরিয়র মেডিস্টিনাল লিম্ফ নোড চেইনে। বুঝতে পারছো তো? স্যার কয়েকজন সার্ভাইকাল মনে পার্টটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল স্যার, ওরা আবার জয়েন দিয়েছে। ওরা ঢুকতে পেরেছে? স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এখন স্যার মানে রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা আমি দেখছি। হ্যালো, আচ্ছা ঢুকতে পেরেছে বোধহয়। আচ্ছা, সার্ভাইকাল থোরাসিক অ্যাবডোমিনাল পার্ট। এখন একটা জিনিস দেখো, সেটা হলো কয়েকটা স্পিংটার তৈরি করে, হ্যাঁ, এই প্রেসারের জন্য। আমরা যখন ম্যানোমেট্রি করি তখন এই প্রেসার গুলো ইয়ে করতে হয় ইসোফেগাসে। স্টাডিজ স্টাডিজ হ্যাভ শোন টু হাই প্রেসার জোন ইন দ্য ইসোফেগাস, দে ফর্ম দা ফিজিওলজিক্যাল স্পিংটার। আমরা যে খাবার খাই, সে খাবার যখন বমি হয় তখন অনেক সময় রিফ্লাক্স বেরিয়ে আসে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বের হয় না। সেটার কারণ কিন্তু ইসোফেগাসের স্পিংটার গুলো। দুইটা স্পিংটার আছে, সেটা হচ্ছে আপার ইসোফেজিয়াল স্পিংটার আর একটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আপার স্পিংটারটা it is about 3 to 5 centimeter in length and function during the act of swallowing. যখন খাবার খাই তখন এটা কাজ করে। আর লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার সিচুয়েটেড এট দ্য লোয়ার পোর্শন অফ দ্য ইসোফেগাস। আচ্ছা, ইট ইজ 3 to 4 ওইটার মতে 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। আর ইট ফাংশন টু প্রিভেন্ট দ্য ইসোফেজিয়াল রিফ্লাক্স। উপরেরটা খাবার ঢুকতে সাহায্য করে, আর নিচেরটা রিফ্লাক্সটা প্রিভেন্ট করে। এই দুইটাই স্পিংটার আমাদেরকে এগুলি বলে ফিজিওলজিক্যাল স্পিংটার। আর মিডল পোর্শন অফ দ্য ইসোফেগাস শোজ দ্য অ্যাক্টিভ পেরিস্টালসিস। এই দুই মাঝখানের জায়গাটা কিন্তু অ্যাক্টিভ পেরিস্টালসিস হয়। উপরের দিকে একটা স্পিংটার থাকে, বন্ধ থাকে, এটা ঢুকতে সাহায্য করে, আর নিচেরটা বের হতে প্রিভেন্ট করে। আর মাঝখানে সে কি করে? পেরিস্টালসিস মুভমেন্ট করে, যার কারণে খাবার নিচের দিকে প্রসিড হয়। এখন একটা ফিজিওলজি, আমরা যখন আমরা যে কোনো জিনিসের ডিজিজ করতে যাব, সেখানে আমরা ফিজিওলজিটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ফিজিওলজিটা আমরা একটু আলাপ করি। তাহলে তোমাদের কি ক্লিয়ার হয়েছে যে ফিজিওলজিক্যাল স্পিংটার কি জিনিস, কয়টা স্পিংটার থাকে? জি স্যার। দুইটা স্পিংটার থাকে। কনস্ট্রিকশন থাকে তিনটা। কনস্ট্রিকশনের লেভেল গুলো জানতে হবে, তারপরে মাসকুলার মানে ফাইবার গুলো কি কি থাকে, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল, এই জিনিসগুলো খুব জানতে হবে। ঠিক আছে? এখন আসো ফিজিওলজি। সোয়ালিং এর ফিজিওলজিটা অনেক সময় আমরা জিজ্ঞেস করি, খুব শর্টলি আমি বলে দিচ্ছি। যখন ডিসফেজিয়া, তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে ডিসফেজিয়া থেকে, আইটেম আছে, এবং আমরা প্রায় ক্লাস ইয়ে করি আর কি। হ্যাঁ, তো সেই এক মিনিট। তাহলে ফিজিওলজিটা, সেই ফিজিওলজিতে ওরাল বা বাক্কাল ফেজ আছে সোয়ালিং এর মধ্যে, ফেরিঞ্জিয়াল ফেজ আছে, আরেকটা আছে ইসোফেজিয়াল ফেজ। ক্লোজার অফ দি ল্যারিংস, ইসোফেজিয়াল ফেজ। তো এই এখানে পুরো সোয়ালিং এর ফিজিওলজিটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ইসোফেগাস পড়ানো হচ্ছে, এখানে একটু হালকা করে মনে রাখো
তো সোয়ালিংটা শুরু হয় ওরাল ফেজ থেকে, সেখান থেকে কি যায়, দ্য ফুড হ্যাজ প্লেসড ইন দ্য মাউথ, lubricated with saliva, converted into the bolus, then it is propelled into the pharynx by the elevation of the tongue. তারপরে এটা আসে ফেরিংসে, ঠিক আছে? ফেরিংসে এই বোলাসটা come into the contact with the pharyngeal mucosa. A series of reflex action take place, carrying the food in the oro and laryngopharynx into the esophagus. সেখান থেকে pharyngeal ফেজ শেষ হয়ে মানে চলতেছে, এখানে চলে যায়। এই ফেরিংসে যখন আসবে তখন কি হয়, এখান থেকে খাবার রিফ্লাক্স হয়ে অনেক সময় আমাদের শ্বাসনালীতে চলে যেতে পারে। সেজন্য কি করতে হয়, এখানে কিছু জিনিস কাজ হয়, কিছু জিনিস বন্ধ হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্লোজার অফ দি নাসোফেরিংস, ক্লোজার অফ দি ওরোফেরিঞ্জিয়াল ইসমাস এন্ড ক্লোজার অফ দি লেরিংস। এই তিনটা কাজ যখন ফেরিংস থেকে খাবার নিচের দিকে প্রসিড হয়, তখন এই তিনটা কাজ কিন্তু পাশাপাশি হয়, না হলে কিন্তু খাবার কোথায়, খাবার কিন্তু স্টোমাকে যেত না, খাবার চলে যেত তোমার শ্বাসনালীতে চলে যেত। সেজন্য পাশাপাশি কি হয়, ক্লোজার অফ দি নাসোফেরিংস ক্লোজ হয়, ওরোফেরিঞ্জিয়াল ইসমাসটা ক্লোজ হয় এবং লেরিংস ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, এটা ডিটেলস আমি বলছি না। আর এখানে দেখো, ওই যে আমরা সুপ্রাগ্লটিক ইয়েতে বলেছিলাম না যে সুপ্রাগ্লটিক কার্সিনোমাতে ডিসফেজিয়া হয়, সেটার এই জিনিসটা দেখো, রোল অফ ইসোফেগাস ইন দ্য প্রোভাইডিং দ্য প্রোটেকশন অফ দ্য লেরিংস ইজ নট ক্লিয়ার, বাট ইট ইজ সিন টু ডিফ্লেক্ট দ্য ব্যাকওয়ার্ড হোয়েন ফুড পাস ইনটু দ্য পাইরিফর্ম ফোসা। এই জন্যই কিন্তু তখন মুভ করাতে সেটা পেইন হয়। আরেকটা হলো কন্ট্রাকশন অফ দি ফেরিঞ্জিয়াল মাসল এন্ড রিল্যাক্সেশন অফ দি পিকোফেরিঞ্জিয়াস, মানে এই মাসলটা কন্ট্রাক্ট করলে কি হয়, পিকোফেরিঞ্জিয়াস মাসলটা রিল্যাক্স করে আর ফেরিঞ্জিয়াল মাসল গুলো কন্ট্রাক্ট করে, তাহলে খাবারটা নিচের দিকে প্রসিড হয়। দেন খাবার চলে আসে ইসোফেগাস, ইসোফেজিয়াল ফেজ। After food enters the esophagus, the cricopharyngeal sphincter closes and peristaltic movement of the esophagus take the bolus down to the stomach. তাহলে তোমরা এই জিনিসটা ওভারঅল মনে রাখো যে তিনটা ফেজ, একটা শুরু হয় তোমার কোথায় শুরু হয়, ফেরিঞ্জিয়াল ফেজ, দেন একটা হচ্ছে ওরাল, মুখে যখন খাবার দিব তখন একটা ফেজ, তারপরে ফেরিঞ্জিয়াল ফেজ, তারপরে হচ্ছে ফেরিঞ্জিয়াল ফেজে আবার তিনটা জিনিস আছে, একটা ক্লোজার অফ দি নাসোফেরিংস, ক্লোজার অফ দি ওরোফেরিঞ্জিয়াল ইসমাস, ক্লোজার অফ দি লেরিংস, and then contraction of the pharyngeal muscle and relaxation of the pharyngeus muscle, then খাবার চলে আসে ইসোফেগাস, ইসোফেগাস থেকে ফুড বোলাসটা কি করে, ক্রিকোফেরিঞ্জিয়াল স্ফিংটার ক্লোজ হলে পেরিস্টালটিক মুভমেন্টের জন্য এটা স্টোমাকে চলে যায়। এই হচ্ছে গিয়ে তোমার সোয়ালিং এর যে মেকানিজম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটার এট দ্য লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস রিল্যাক্সেস ওয়েল before peristaltic wave reaches and permits the fluid to pass, and bolus of food is passed by the contraction of the peristaltic wave and then sphincter closes. এটা মোটামুটি তোমার সোয়ালিং। এখন একটা কথা মোটামুটি জানলেই চলবে, এটা এত বেশি ডিটেল জানতে হবে না, কিন্তু তুমি স্টেপ গুলা মনে রাখবা, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, হ্যাঁ, কি কি স্টেপ বলো তো, সোয়ালোইং এর স্টেপ কি কি? স্যার, ওরাল ফেজ, ফ্যারিঞ্জিয়াল, দেন ইসোফেজিয়াল ফেজ, ঠিক আছে? আর এখন এই একটা ভালো জিনিস হলো এই যে আমরা যে সোয়ালিং করলাম, কিন্তু এটা হ্যালো স্যার আমাদের কিন্তু স্যার আমাদের কেউ হচ্ছে অনেকেই কানেকশন লস্ট হয়ে গেছে, ওরা স্যার অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন।
12 স্যার ওদেরটা তখন 45 মেবি অ্যাপ কেন ঢুকতে পারছে না কেন? আচ্ছা দাঁড়াও। দাঁড়াও আমি দিচ্ছি। হ্যাঁ, পেরেছো তোমরা? হ্যালো, জয়েন করতে পেরেছো? হ্যাঁ, দিয়েছি আমি। শুনতে পাচ্ছো? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার এবার ইন করেছো না সবাই? জি স্যার। সবাই ইন করেছো? হ্যাঁ, আমি এডমিট আবার। আচ্ছা, ফিজিওলজিতে তাহলে এই অবস্থা। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট থিং এখন খেয়াল করো, সেটা হচ্ছে রিগারজিটেশন অফ দ্য ফুড। এই যে খাবার খেলাম কিন্তু সেটা রিগারজিটেট কেন করে না, এই কথাগুলো তোমাকে খুব জানতে হবে ভালো করে। হ্যাঁ, রিগারজিটেশন অফ দ্য ফুড ব্যাক ফ্রম দি স্টোমাক ইনটু ইসোফেগাস ইজ প্রিভেন্টেড বাই। এই কেন প্রিভেন্ট, মানে প্রিভেন্ট করে কি কি? একটা হচ্ছে টোন অফ গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্পিংটার, নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেসার, পিন্সকক ইফেক্ট অফ দি ডায়াফ্রাম। ডায়াফ্রামটা যখন খাবার বেরোতে যায় তখন পিন্স কক, একটা একটা ককের মতো ইফেক্ট করে। একটা হচ্ছে মিউকোজাল ফোল্ড গুলো সে সময় প্রিভেন্ট করতে সাহায্য করে। ইসোফেগো গ্যাস্ট্রিক অ্যাঙ্গেল, ওই যে যখন ইসোফেগাসটা স্টোমাকে যখন ঢুকে, দেখো এই ছবিটাতে দেখো একটু, আমি দেখাচ্ছি। এই যে একটা অ্যাঙ্গেল থাকে, এই যে এই বাঁকা হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা ওখানে কাজ করে কিছুটা। আরেকটা হচ্ছে স্লাইটলি পজিটিভ ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার। তাহলে স্লাইটলি পজিটিভ ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার, নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেসার, টোন অফ গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্পিংটার, পিন্সকক ইফেক্ট অফ দি ডায়াফ্রাম, আর হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল অ্যাঙ্গেল। তাহলে কি কি জিনিস রিগারজিটেশন প্রিভেন্ট করে, এই জিনিসগুলো তোমাদেরকে আমরা জিজ্ঞেস করব। তাহলে যে যে জিনিসগুলো অ্যানাটমি ফিজিওলজি থেকে জানতে হবে সেই জিনিসগুলো মনে করার চেষ্টা করো। সবগুলো স্লাইড এই যে আমি করছি। একটা হচ্ছে ইসোফেগাসের লেংথ, কোত্থেকে কই পর্যন্ত, লেভেলটা মনে রাখবে। তারপরে যে আমরা কোন তিনটা কনস্ট্রিকশন আছে কোন কোন লেভেলে, সেটা ইনসিসর টিপ থেকে বলতে হবে কত সেন্টিমিটার। একটা হচ্ছে 15, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 40। একটা লেভেল হচ্ছে সার্ভাইকাল 7, একটা থোরাসিক 4, আর হচ্ছে থোরাসিক 10। ঠিক আছে? তিনটা কনস্ট্রিকশন কেন লাগে সেটা আমি বলেছি। 4টা লেয়ার আছে, কি কি? নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ মনে রাখবা। আর এই যে মাসল ফাইবার কি ধরনের? সার্কুলার, ইনার সার্কুলার, আউটার লংজিটিউডিনাল। আর হচ্ছে স্ট্রাইডেড মাসল হচ্ছে উপরে, নিচে হলো স্মুথ মাসল, মাঝখানে হচ্ছে স্ট্রাইডেড আর স্মুথ, দুইটা মিলে থাকে। আর ফিজিওলজিটা অত বেশি না জানলেও তোমরা এই জিনিসগুলো জানবা। আর হচ্ছে রিগারজিটেশনটা কে প্রিভেন্ট করে ওইটা খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে? রিগারজিটেশনটা কে কে প্রিভেন্ট করে। ওকে, আমি অ্যানাটমি ফিজিওলজি আর আলাপ করব না। ঠিক আছে? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন আমরা দেখো কিছু ডিজিজে চলে যাচ্ছি। হ্যাঁ, ডিজিজ কন্ডিশন। আমাদের তো মেইন ডিজিজ পড়ানোই উদ্দেশ্য।
কিন্তু আমরা তোমাদের সুবিধার জন্য বেস না জানলে, অ্যানাটমি ফিজিওলজি না জানলে আসলে তোমরা কিছু মনে থাকবে না, সেজন্য আমরা কি করব। তো এখন এই যে জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বিনাইন জিনিসগুলো আমরা আগে বলবো, সেটা হচ্ছে একটা বিনাইন স্ট্রাকচার অফ দি ইসোফেগাস। স্ট্রাকচার কেন হয় আমাদের কাছে কিন্তু প্রায়ই আসে, কিছু ডিজিজ নিয়ে আসে। একটা হচ্ছে বিনাইন স্ট্রাকচার। আমাদের কিন্তু ক্যান্সার হলে কিন্তু স্ট্রাকচার হয়, এটা জানো তো? ইসোফেজিয়াল ক্যান্সার হলে কি হয়? কি হয় ইসোফেজিয়াল ক্যান্সার হলে? পেশেন্টের কি কি সমস্যা হয় বলো তো? ডিসফেজিয়া থাকবে। ডিসফেজিয়া থাকে। হ্যাঁ, ডিসফেজিয়া। আসলে মেইন কথাটা হচ্ছে খেতে পারবে না, স্ট্রাকচার হয়ে যায়, ইসোফেগাস কনস্ট্রিক্টেড হয়ে যায়। তো সেটা অবশ্যই একটা কি কার্সিনোজেনিক একটা ব্যাপার, একটা মেলিগন্যান্ট ব্যাপার। কিন্তু বিনাইন কিছু ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে ইসোফেগাস কনস্ট্রিকশন নিয়ে আসে, স্ট্রাকচার বা কনস্ট্রিকশন নিয়ে আসে। সেই জিনিসগুলো আমরা একটু আলাপ করবো, এবং এটা খুব সহজেই সচরাচরই পাওয়া যায়। তো সেই বিনাইন স্ট্রাকচার গুলো কেন হয়, আমাদের যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, আমি একটু ওভারঅল বলে রাখি। বিনাইনের মধ্যে একটা তো হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস করবো, এটার এক্সরে আছে, বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট এক্সরে, সেটা তোমাদের ইয়াতেও আসবে, কি বলে তোমাদের অস্পিতেও থাকে, আর আমরা পরীক্ষাতেও জিজ্ঞেস করি। এটা হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস। তাছাড়া বিনাইনের মধ্যে নন কার্সিনোজেনিক যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে একটা হচ্ছে বিনাইন স্ট্রাকচার, একটা ইম্পর্টেন্ট থিং। আর একটা হচ্ছে পারপোরেশন নিয়ে আসে পেশেন্ট আমাদের কাছে। আর হ্যাঁ, কিছু মোটিলিটি ডিসঅর্ডার নিয়ে আসে, ঠিক আছে? হায়াটাস হার্নিয়া এর মধ্যে একটা। তাহলে হায়াটাস হার্নিয়া খুব বেশি কমন না, কিন্তু মোটিলিটি ডিসঅর্ডার, বিনাইন স্ট্রাকচার, ঠিক আছে, আর পারপোরেশন, এই তিনটা জিনিস তোমাদের কার্সিনোমার বাইরে এই তিনটা জিনিস জানতে হবে। আর পারপোরেশন কেমনে হয় বলতো, কিভাবে আসতে পারে একটা ইসোফেগাস? ছিদ্র নিয়ে কিভাবে আসতে পারে? ইসোফেজিয়াল আলসার। হ্যাঁ, ইসোফেজিয়াল রাপচার হতে পারে। তারপরে তোমার ওই যে আমরা ফরেন বডি হাড্ডি খাই অনেক সময়, গিলে ফেলে, একটু পারফোরেশন হয়। তারপরে আমরা যে ওই যে বললাম না যে রিজিড ইসোফেগোস্কোপি করি, ইসোফেগোস্কোপি করতে গেছে, ধরো আনার হাতে কেউ করতে গেছে, তখন কিন্তু পারফোরেশন হয়। যাই হোক, পারফোরেশন ইজ কমন। এখন আমরা যে জিনিসটা আলাপ করবো ফার্স্ট টাইম, সেটা হচ্ছে বিনাইন স্ট্রাকচার। কার্সিনোমা ছাড়া আর কি কি কারণে স্ট্রাকচার নিয়ে আসতে পারে আমাদের কাছে পেশেন্ট। হ্যাঁ, তো সে বিনাইন স্ট্রাকচার আজকে আমি বেশিক্ষণ নিব না, আমি হসপিটালে আছি তো, আমাদের ওই আউটডোরে একটু কাজ আছে, আমি হয়তো বা বেশিক্ষণ নিব না, আর 10-15 মিনিট নিব। হ্যাঁ, তোমরা একটু অ্যাটেন্ড করো, ঠিক আছে? বিনাইন স্ট্রাকচার কি কি কারণ হয় দেখো। দ্য স্ট্রাকচার ইউজুয়ালি অকার when muscular coat of the esophagus is damaged. মাসকুলার কোটটা যখন ড্যামেজ হয় তখনই কিন্তু স্ট্রাকচার হয়, এবং তখনই পারফোরেশনও হয়। তো কমন কজ আর বার্ন ডিউ টু দা করোসিভ সাবস্টেন্স অর হট ফ্লুইড। আমাদের কাছে কিন্তু করোসিভ সাবস্টেন্স কে অনেক সময় আসে। স্ট্রাকচার কেন হয়? বিশেষ করে যারা ইমোশনালি অনেক সময় রাগ করে এই যে তোমার খেয়ে ফেলে, হারপিক। হারপিক আমি আমার লাইফে অনেকজন পেয়েছি, যেটা খুব কষ্টকর। হারপিক পয়জনিং, তো এইগুলি বার্ন হয়ে যায়। করোসিভ কিছু যদি মানুষ অনেক সময় গিলে ফেলে, অথবা অ্যাক্সিডেন্টালি যদি করোসিভ কিছু গিলে ফেলে, অথবা ইমোশনালি গিলে ফেলে, সেটা কি করে? বার্ন করে। বার্ন করলে স্ট্রাকচার হয়ে যায়, ঠিক আছে? তাহলে বার্ন ডিউ টু দ্য করোসিভ সাবস্টেন্স অর হট ফ্লুইড। তারপর ট্রমা টু দ্য ইসোফেজিয়াল ওয়াল ডিউ টু দ্য ইম্প্যাক্টেড ফরেন বডি। তোমাদের বললাম না যে অনেক বড় হাড়টার গিলে অনেক সময় এরকম হতে পারে। ট্রমা টু দ্য ইসোফেজিয়াল ওয়াল ডিউ টু দ্য ইনফেক্টেড ফরেন বডিজ অর ইনস্ট্রুমেন্টেশন অর এক্সটার্নাল ইনজুরি, ঠিক আছে? আরেকটা হচ্ছে আলসারেশন ডিউ টু দ্য রিফ্লাক্স ইসোফেগাইটিস। এটাও একটা ইম্পর্টেন্ট। আমরা রিফ্লাক্স ইসোফেগাইটিসে কি হয়, কি রিফ্লাক্স হয় বলতে পারো? গ্যাস্ট্রিক কন্টেন্ট। হ্যাঁ, গ্যাস্ট্রিক কাউন্টার, সেখানের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই অ্যাসিড কিন্তু করোসিভ অনেকটা। তো রিপিটেডলি এরকম হ্যাঁ রিফ্লাক্স হলে এগুলি আলসারেশন সৃষ্টি করে, সেই আলসার থেকে অনেক সময় স্ট্রাকচার হয়। আরেকটা হলো সাইটস অফ সার্জিক্যাল অ্যানাস্টোমোসিস।
সার্জিক্যাল অ্যানাস্টোমোসিস এগুলি কিছু ইয়ের ক্ষেত্রে আমরা ক্যান্সার বা কিছু পারফোরেশন এসব ক্ষেত্রে আমরা যখন অ্যানাস্টোমোসিস করি ওই সাইট গুলোতে অনেক সময় কি হয় স্ট্রিকচার হয়। হ্যাঁ, তো বেশি হচ্ছে আর একটি কনজেনিটাল কিছু আছে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তুমি বলবা যে বার্ন ডিউ টু দ্য করোসিভ সাবস্টেন্স, trauma of the esophageal wall due to the impacted foreign bodies or instrumentation or external injury, ulceration due to the reflux, esophagitis। আর এটা হচ্ছে আলসারেশন ডিউ টু দ্য ডিপথেরিয়া এবং টাইফয়েড। এগুলিও হয়, আগে বেশি হইতো, এখন অ্যান্টিবায়োটিকের ব্যবহারের জন্য অত বেশি হয় না। হ্যাঁ, তো সে হচ্ছে কি এখন ফিচার কি হবে, একটা বিনাইন স্ট্রাকচার নিয়ে আসলে ফিচার হবে এক স্ট্রাকচার যেহেতু খেতে পারছে না, তাহলে ফার্স্ট হচ্ছে ডিসপেজিয়া। হ্যাঁ, ফার্স্ট টু দ্য সলিড এন্ড দেন টু দ্য লিকুইড। প্রথমে সলিড তারপরে লিকুইড। মানে সলিড কেন হয়, যেহেতু এটা মাসকুলার মাসলগুলো স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে সেটা প্রথমে সলিড খেতে পারবে না, পরে আস্তে আস্তে যখন আরো বন্ধ হয়ে যায় তখন লিকুইডও বন্ধ হয়ে যাবে। ইজ দ্য কমনেস্ট কমপ্লেন হচ্ছে তাহলে ডিসপেজিয়া ফার্স্ট টু দ্য solid then to the liquid, and when the obstruction is complete, regurgitation and cough may occur and patient is malnourished। obstruction complete হলে কি হয়, regurgitation হয়, কাফ হয়। খাবার কি হবে, আমি ভিতরে যাচ্ছে না, তাই এখানে আটকে আছে, সেটা রিগার্জিটেট করবে, যতটুকু খাবে অতটুকু খাবে। এবং পেশেন্ট যেহেতু খাবার স্টোমাকে যাচ্ছে না, অ্যাবজর্বেশন হচ্ছে না, ম্যালনরিশড হয়ে যাবে। বেরিয়াম সোয়ালো এস্টাবলিশ দ্য ডায়াগনোস। খুব সহজ, বেরিয়াম সোয়ালো এসোফেগাস এক্সরে করলে আমরা দেখতে পাবো যে কি খাবার উপরের দিকে আটকে আছে এবং বেরিয়ামটাও ক্রস করে যাচ্ছে না, যেহেতু স্ট্রাকচার হয়ে গেছে। এন্ড ইসোফেগাস্কোপি ইজ রিকোয়ার্ড টু এক্সক্লুড ম্যালিগন্যান্স। তখন আমরা ইসোফেগাস্কোপি করে ওই জায়গা থেকে মাংস নিয়ে দেখি যে এই স্ট্রাকচারটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। তো ট্রিটমেন্ট কি বলো, যেহেতু এটা বিনাইন আমরা প্রথম দিকে কি করি, ডাইলেটেশন করতেছি। এই দেখো বাংলা মানে সহজ হিসাব, সেটা হলো প্রোগ্রেড ডাইলেটেশন উইথ বুজি। কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের আছে স্মুথ, এগুলি দিয়ে আমরা কি করি, কোথাও হ্যাঁ কোথাও কিছু আটকে গেলে আমরা কি করি, কিছু ইয়ে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি না, বা ডাইলেট করার চেষ্টা করি, সেটা হলো এই ডাইলেটেশন অফ দি উইথ এ বুজি। ইট শুড বি ডান আন্ডার ডাইরেক্ট ভিশন। আবার হ্যাঁ, থ্রু দ্য ইসোফেগাস্কোপি। ডাইরেক্ট ভিশনে না করলে আন্দাজি করলে কি হবে বলো তো, ছেলেরা বলো। হ্যালো, ছেলেরা শুনতে পাচ্ছ কেউ? হ্যালো, কেউ নেই নাকি? হ্যালো, মেয়েরা কে আছো? স্যার স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে। স্যার ছেলেরা কি পারফোরেশন কেউ হবে। নাই? পারফোরেশন একটা কজই হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। তো সেক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল করে আচ্ছা, যেটা বলছিলাম যেটা, তো পারফোরেশনের একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, খুব মোস্টলি ইনস্ট্রুমেন্টেশনের জন্যই পারফোরেশন হয়। আর যেটা হলো স্পন্টেনিয়াস হয় অনেক সময়। এটা কেন, the vigorous vomiting and involves the mostly the lower third of the esophagus। আর পোস্টমেট্রিক যেটা বলে যে ওটার দরকার নাই তোমাদের, তোমরা জাস্ট এটা বলবে যে ভিগোরাস ভমিটিং এর জন্য হয় এবং এটা লোয়ার থার্ড অফ ইসোফেগাসে মোস্টলি হয়, স্পন্টেনিয়াস রাপচার। এই তিনটা কারণেই ইউজুয়ালি তোমার পারফোরেশন হয়, ইসোফেগাসের পারফোরেশনটা। Early diagnosis imperative।
মোস্টলি তো মেডিসিনাম কসকট ডেভেলপ করতে পারে জন্য বেশি কপি। হ্যালো, এতবার জয়েন করাতে হয়? যে কোনো যেটা হলো আমরা যখন রিজিড ইসোফেগাস্কোপি করব, করার পরে যদি পেশেন্ট পেইন ব্যাক সাইডে পেইন যাচ্ছে, তখন আমরা ধরে নিব যে এরকম, বুঝছো? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো তোমরা? জি স্যার। ভিডিও মনে হয় অনেক প্রবলেম করতেছে। আবার কারা ধরে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে আজকে থাক, আজকে ইয়ে করলাম। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে আমরা পারপোরেশন থেকে শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে এত ডিস্টার্ব করার কারণ কি? স্যার ঢাকায় বিভিন্ন জায়গায় ওই যে স্যার কেবলের লাইন কেটে দেওয়া তোমরা হইতেছে তো, এই জন্য হইতে পারে। বাসায় ফেরোনি? এই ঢাকায় ফেরোনি সবাই? জি স্যার, ঢাকাতেই স্যার, ঢা- ঢাকাতেই ইন্টারনেট লাইনের সমস্যা। আচ্ছা, ঠিক আছে, 43। তো ঠিক আছে, তোমরা যতটুকু পড়ালাম, বিনাইন স্ট্রাকচার, ঠিক আছে, আর অ্যানাটমি, ফিজিওলজি আর পারপোরেশনের যতটুকু পড়িয়েছি অতটুকু ভালো করে একটু ইয়ে করো, পড়াশোনা করে রেখো। আর কার্সিনোমা লেরিংস এর যদি কোনো ইয়ে থাকে, কোয়ারি থাকে, ওটাও ঠিক করে রেখো, সামনের ক্লাসে তাহলে আলাপ করবো, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, সামনের ক্লাস আবার মাসুদ নিবে। হ্যাঁ, সামনের মঙ্গলবার স্যারের সাথে জি যোগাযোগ স্যার। করে, হ্যাঁ, বা আমাকে ফোন করো, আমি ইয়ে করে দিব না। হ্যাঁ, ওকে, জি ওকে, স্যার। খোদাহাফেজ, ভালো থেকো। হ্যাঁ, জি খোদাহাফেজ। স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।